বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বাবুল। আমি নিহত শাহ আলম রায়ের ভাগনা। উপস্থিত আজকের এই সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত নিহত শাহ আলম রায়ের পরিবারের সদস্যবৃন্দ, 1 নং ওয়ার্ডের নির্বাচিত সফল মেম্বার মোহাম্মদ মালেক খান সহ 1 নং ওয়ার্ডের এবং এই গুসিঙ্গা এবং কায়না গ্রামের সর্বস্তরের জনতা, সাংবাদিক ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষী সুধীমণ্ডলী, সকলকে আজ 2রা মে দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে ছিল 1 মে দিবস, আন্তর্জাতিক মে দিবসে আমরা আজকে 2রা মে এমন একটি সময় সম্মেলন করছি যখন এই মে দিবসকে কেন্দ্র করে যে কার্যক্রম বিশ্বব্যাপী চলমান, সেই একজন ব্যক্তি যিনি আমাদের জন্য, আমরা যেখানে বসে আছি তার দক্ষিণ এবং উত্তর পাশের রাস্তা উভয় পাশে তিনি কৃষি কাজ করে আমাদের জন্য যে ফসল ফলান এবং আমাদের জন্য যে ধান চাষ করে যে চালের ব্যবস্থা করেন এবং যারা এই কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে আমাদেরকে খাদ্যের যোগান দেন, সেই এরকম একজন শ্রমিককে আমরা গতকালকে হারিয়েছি। আমরা সেই শাহ আলম রায়েরকে হারিয়েছি এমন একটি দিনে, যেদিন ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসকে কেন্দ্র করে যে ঘটনাটি আমি এখন উপস্থাপন করব সেটি গত 21শে মার্চ বেলা আনুমানিক 11টার সময় আমাদের প্রতিবেশী এই গুসিঙ্গা গ্রামটি, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে এই গুসিঙ্গা গ্রামে 3 ভাগের 1 ভাগ মানুষ আমাদের হিন্দু সম্প্রদায়। আমাদের এই বাউফল ইউনিয়ন সহ এই গুসিঙ্গা গ্রামের আমরা হিন্দু মুসলমান সকলে একটি সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছি। এটি দীর্ঘ সময় ধরে এখানে হিন্দু মুসলমান কোনো সময় কোনো কিছু ঘটে নাই। কেন কী কারণে 21শে মার্চ 11টার সময় এই পাশেই রাজু ঘরামিদের জমি এবং শাহ আলম রায়ের জমি, সেখানে একটি ছাগল যাওয়াকে কেন্দ্র করে, ফসল খাওয়াকে কেন্দ্র করে তার সাথে কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির এক পর্যায়ে তিনি বাড়ি চলে যান এবং এই নিহত শাহ আলম রায়ের স্ত্রী নাজমা বেগম তার সাথে কথার কাটাকাটির পরে তিনি তার বাড়িতে চলে যান। ঠিক 11টা 30 মিনিটের দিকে সংঘবদ্ধভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই রাজু ঘরামির নেতৃত্বে সকলে অতর্কিতভাবে তার এই বসত ঘরের ভিতরে ঢুকে হামলা চালায়। হামলায় তারা রান্দা, সেনা, চাপাতি এবং ওই যে বাংলা দাও বলে যেটা, এবং এই লোহার রড, এগুলো তারা ব্যবহার করছে। এক পর্যায়ে শাহ আলম রায়ের মাথায় তারা অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর পরে শাহ আলম রায়ের পুত্র রাকিব, ওর উপরে তারা হামলা চালায়। ওর মাথায় এবং চোখে যখন আঘাত করে তখন ও মাটিতে পড়ে যায়। তার আরেকটি ছোট ছেলে ও দৌড়ে পশ্চিম দিকে যখন অতর্কিতভাবে হামলা চালানোর পরে ওরা যখন আবুল ভাইয়ের ঘরের দিকে চলে গেছিলো এই পার্শ্ববর্তী ঘরে, তখন সেখান থেকে ও দৌড়ে পালানোর চেষ্টা করছিল নিজেকে বাঁচাবার। নিজেকে ও আমাদের খালের উপরে কায়না গ্রামে গিয়ে সে পালাই থাকে এবং সেখানে থেকে সে রক্ষা পায়। তা নাহলে ওই ছেলেটাকেও তারা আক্রমণ করত। এক পর্যায়ে তার ডাক চিৎকারে ওই জায়গা থেকে লোকজন চলে আসে। ইতিমধ্যে এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের এখান থেকে 500 গজ দূরে তারা রাস্তার উপরে গাছ ফালাইয়া এই কাজটি সম্পন্ন করেছে। এমনভাবে মেরেছে যে শাহ আলম রায়ের ওই অবস্থায় ওই সময় সে গুরুতর অসুস্থ। এরপরে
রাকিব অসুস্থ এবং রাকিবের মা নাজমা বেগম তিনি তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনজনকে স্থানীয় লোকজন দৌড়ে এসে উদ্ধার করে এবং উদ্ধার করে তাদেরকে বাউফল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে যখন তাদের অবস্থা গুরুতর তখন তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করে। এই পরিবারের সাথে সম্পর্কিত শাহ আলম রারীর একমাত্র ভাগ্নি আমাদের ডাক্তার নুপুর আক্তার, যিনি MBBS একজন ডাক্তার মেডিকেল অফিসার, তিনি এখন বরিশালে কর্মরত। তিনি স্থানে না থাকায় বাউফলে না থাকায় তিনি ঢাকাতে অবস্থান করায় তিনি তার দেখভাল করতে ওই সময় পারেন নাই। ডাক্তার নুপুর ঢাকা থেকে বরিশাল আসা তার মামার অবস্থা গুরুতর দেখার পরে যখন ডাক্তাররা বোর্ড বসার পরে সিদ্ধান্ত নিয়েছে যে শাহ আলম রারীকে কোনোভাবেই বরিশাল মেডিকেলে আর চিকিৎসা দেওয়া যাবে না, তখন বরিশাল মেডিকেল কলেজের পরিচালক তিনি শাহ আলম রারীকে ঢাকাতে রেফার করেন এবং রাকিব এবং তার মাকে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা প্রদানের এক ফাঁকে নাজমা বেগমকে চিকিৎসা দিয়া বাউফলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রাকিবের অবস্থা ততক্ষণে আবার গুরুতর হয়। শাহ আলম রারীকে যখন ঢাকা নিয়ে যাওয়া হয় তখন তাকে ডাক্তার বলছিল যে তাকে আইসিইউতে ভর্তি করতে হবে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ সংকট থাকায় ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা সম্ভব হয়নি। তখন একটি প্রাইভেট মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে। ভর্তির পরে যখন তার অবস্থা গুরুতর, তার মাথায় অপারেশন করতে হবে, তখন প্রাইভেট মেডিকেলের চিকিৎসকরা বলছিল যে আমাদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, কারণ এই দায়িত্ব আমরা নিতে পারবো না। দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদেরকে সরকারি মেডিকেলে তাকে চিকিৎসা করাতে হবে। যেভাবেই হোক ডাক্তার নুপুর তিনি তার মামাকে বাঁচাবার জন্য তখন আপ্রাণ চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে তিনি ঢাকা মেডিকেলে কোনোভাবে একটি আইসিইউর ব্যবস্থা করতে পারছিলেন। তারপর সেখানে তাকে ভর্তি করার পরে তার সফল একটি অস্ত্রোপচার হয়। ডাক্তার নুপুরের ফাঁকে যখন আমার সাথে কথা হয়েছিল, আমিও ঢাকাতে ছিলাম, তখন ডাক্তার নুপুরই বলছিল যে ভাইয়া মামার অবস্থা ভালো না, মামাকে বাঁচানো সম্ভব না যদি আল্লাহ না রাখেন। তবে পরিবারকে তো বুঝতে দেওয়া যাবে না, যেহেতু আমি একজন ডাক্তার, তাহলে তো ওরা তো শেষ হয়ে যাবে। তাই মামা যে কদিন বাঁচে এইভাবে তাকে আইসিইউতে রেখে তারপরে করতে হবে। তাকে যেভাবেই হোক অস্ত্রোপচারের পরে ওখানে রাখা হয়েছে। এরপর আবার বেসরকারি মেডিকেলে, আবার সরকারি মেডিকেলে, এইভাবে করতে করতে একবার ঢাকা মেডিকেলের বোর্ড তাকে নুপুরকে পরামর্শ দিয়েছে যে আপনি এভাবে আর না করে লক্ষ লক্ষ টাকাই যখন ব্যয় করেছেন তাই এভাবে আর করেন না, যেহেতু এই মানুষটার হায়াত আর আল্লাহ তাআলা কতদিন রাখছে জানি না, তাকে বাড়িতে নিয়ে যান, যদি সবাই দেখাইতে পারেন, মানে জীবিত থাকা অবস্থা যদি দেখাইতে পারেন তাহলে দেখান। কিন্তু ওই মানুষটা তো আর কথা বলতে পারে নাই। যেদিন ওই 21শে মার্চ থেকে কিন্তু তিনি একজন মৃত্যু ব্যক্তি, 21শে মার্চ থেকে তিনি একজন মৃত্যু ব্যক্তি। অতএব এই ব্যক্তিটাকে আর টানা হেঁচড়া না করে আপনারা বাড়ি নিয়ে যান। যে কদিন থাকে, যেহেতু আপনি একজন ডাক্তার, আপনি বাউফলে অবস্থান করেন, আপনি বাউফল নিয়ে রাখেন। এই অবস্থার কারণে শাহ আলম রারীকে নুপুর বাউফলে নিয়ে আসে। আর রাকিবকে ওই সংকটাপন্ন অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। রাকিব দীর্ঘ চিকিৎসার পরে রাকিবকে বাউফলে আনা হয়। রাকিব এখনও অসুস্থ। রাকিব কিন্তু হঠাৎ রাকিব জানে যে আবার আব্বা মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর কয় যে না, আব্বা তো জীবিত, আব্বা এখনও বাউফলে আছে, বাসায় আছে, হাসপাতালে আছে। অর্থাৎ ওর সেন্স একবার আসে, আর একবার পিছনে চলে যায়। একবার আসে যে আমি সুস্থ, আর একবার বলে যে আমার কি হয়েছে, আমি কোথায়, আমি এখানে কেন, এই অবস্থা ওর চলতেছে। আর এই ফাঁকেই ইন দি টাইম আল্লাহ তার হায়াত যে কয়দিন রাখছেন, তিনি এমন অবস্থায় ছিলেন, তিনি ওই মৃত্যু অবস্থায় ছিলেন। তাই মৃত্যু অবস্থা থেকে আল্লাহ তার রুহটাকে হয়তোবা গতকালকে এই মে দিবসের প্রথম প্রহরে 7:30 সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় আমাদেরকে ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা সহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই ঘটনা 21শে মার্চের পরে আমরা 3 দিন পরে যখন ডাক্তার নুপুর ঢাকা থেকে বাড়ি আসে, যখন ও
মোটামুটি একটু সুস্থ হয়েছে, ও নিজেও অসুস্থ। এরপরে আমরা ডাক্তার নূপুর তার মামানি যখন কথা বলতে পারছে, নাজমা বেগম যখন তার সেন্স মোটামুটি ফিরে আসছে, যখন তিনি কথা বলতে পারছেন, তখন আমরা থানায় গিয়ে নাজমা বেগম তিনি বাদী হয়ে তার স্বামী, তার সন্তান রাকিব এবং তার নিজের অসুস্থতার কথা উল্লেখ করে গোবিন্দ ঘরামি পিতা রাজেশ্বর ঘরামি, বিধান ঘরামি পিতা দ্বিজেশ্বর ঘরামি, রাজু ঘরামি পিতা অজ্ঞাত, হৃদয় ঘরামি পিতা শ্রীকৃষ্ণ ঘরামি, বাসুদেব শিকদার পিতা মৃত্যুঞ্জয় শিকদার, নিকর শিকদার পিতা নীরব শিকদার, রিপন পাল পিতা শুক্ররঞ্জন পাল, রমেশ মাঝি পিতা রাজেশ্বর মাঝি, হৃদয় মিঠু পাল, শুক্ররঞ্জন পাল, রেন্টু ঘরামি পিতা রাজু ঘরামি এবং অজ্ঞাতনাম আরও 10 থেকে 12 জন যারা এখানে সংঘবদ্ধভাবে এসেছিল, তাদেরকে উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। বাউফল থানার মামলা নম্বর 12 তারিখ 23/3/2025। তখন ডিউটি অফিসার দায়িত্বপ্রাপ্ত এই মামলার এটা মাসুদ এসআই মাসুদ সাহেব তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যেদিন এই মামলাটি রুজু করা হয় সেদিনই 2 জন অজ্ঞাত কোনো আসামিকে তারা গ্রেপ্তার করতে পারে নাই, কিন্তু গোবিন্দ ঘরামির পিতা ওই যে রঙ্গেশ্বর ঘরামি এবং তার গোবিন্দ ঘরামির স্ত্রীকে অ্যারেস্ট করে পরের দিন পটুয়াখালী কোর্টে চালান দেয়। সেখান থেকে তারা জামিনে মুক্ত হয়ে এখন আছেন। মাঝখানে বাসু দেব শিকদার তিনি আত্মসমর্পণ করেন কোর্টে, আত্মসমর্পণ করলে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু টাইমে এই দীর্ঘ পরিক্রমায় 1 মাস 10 থেকে 12 দিনের মাথায় এই শাহ আলম রারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা গতকালকে প্রশাসনের উপস্থিতিতে তার ময়নাতদন্ত শেষে প্রশাসনের উপস্থিতিতে ওসি সাহেব এখানে উপস্থিত ছিলেন, এসপি সাহেব এখানে এসেছিলেন এবং ওসি তদন্ত এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতিতে এবং আপনার অনেক সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে আমরা তার দাফন কার্য সম্পন্ন করি। আমরা এই যে আসামি যাদেরকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, এর বাইরেও যে সমস্ত আসামিরা, আমরা নাম অজানা আসামিরা যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, এরা এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত, আমরা পরিবারের পক্ষ থেকে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা শুধু দৃষ্টান্তমূলক শাস্তি না, এই পরিবারটাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন যে এই ছেলেটার কি হইবে, রাকিবের কি হইবে, এটা এখনও আমরা কিন্তু বলতে পারি না। এটা একমাত্র চিকিৎসক বোঝে যে কি হইবে। আর ওর যেহেতু বোন চিকিৎসক, অতএব ডাক্তার নূপুর বোঝে যে ওর পরবর্তী পরিণতিটা কী। এরপরের ছেলেটা এরপরে হইল এই, অর্থাৎ এই পরিবারটা এখন নিঃস্ব। এই পরিবারটাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এই পরিবারের ভবিষ্যৎ কি হবে একমাত্র আল্লাহই জানেন। যে তার বাবা অনেক 24 ঘন্টার মধ্যে তার বাবা 16, 17, 18 ঘন্টাও কাজ করছেন। তিনি কাজ নিয়েই থাকতেন। কাজের ফাঁকে যদি কোনো মানুষ তার কাছে আসতো, এমন কোনো মানুষ নাই এই এলাকায়, আপনারা খোঁজ করে জিজ্ঞাসা করে দেখেন, আপনারা হিন্দু পাড়া যাই জিজ্ঞাসা করে দেখেন, হিন্দু পাড়ায় জিজ্ঞাসা করেন সাংবাদিক ভাইরা, যদি হিন্দু পাড়ায় কেউ বলতে পারে যে শাহ আলম রারি আসলে একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি, তাহলে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সেটা প্রকাশ করবেন। কিন্তু যদি বলে যে শাহ আলম রারি একজন নিরিবিলি মানুষ, কৃষি কাজ ছাড়া তিনি কোনো কাজকর্ম করতেন না, তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, একজন ভালো মানুষ, তাহলে আমরা এই আসামিদের যারা এর সাথে জড়িত এবং যারা জড়িত না, যারা এজাহারভুক্ত হয় নাই, এরকমও যারা এই ঘটনার সাথে জড়িত, আপনাদের লেখনীর মাধ্যমে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হয়, আমরা এলাকাবাসী সেই দাবি করছি। আপনারা কি আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এই ঘটনায় যারা সরাসরি জড়িত আর যারা অপরাধী তারাই শাস্তি পাক, যারা নিরপরাধ আমরা